তুমি খুব নাটক ভালো পারো অনন্যা। আমি ধীরে তার দিকে তাকালাম। না রাফসান, নাটক তুমি করেছ বছরের পর বছর। সে দাঁত চেপে বলল, তুমি কি বলতে চাও আমি খারাপ মানুষ? আমি উত্তর দিলাম না, কারণ কখনো কখনো সত্যি এত স্পষ্ট হয় যে মুখে বলার দরকার পড়ে না। ঠিক তখনই একদল সাংবাদিক বলরুমে ঢুকল। ক্যামেরার ফ্ল্যাশ চারদিকে জ্বলে উঠল। হোস্ট হতভম্ব হয়ে বললেন, এক্সকিউজ মি, মিডিয়া এখানে কিভাবে একজন রিপোর্টার সরাসরি রাফসানের সামনে গিয়ে দাঁড়ালো? মিস্টার আহমেদ, আপনার কোম্পানির বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? পুরো হল গুঞ্জনে ভরে গেল। রাফসান চিৎকার করে উঠল, কে ঢুকতে দিয়েছে এদের? রিপোর্টার আবার প্রশ্ন করল, খন্দকার গ্লোবাল কি সত্যিই আপনাদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে? রাফসান এবার সরাসরি আরিশের দিকে তাকালো। তার চোখে ঘৃণা। আপনি এটা প্ল্যান করেছেন? আরিশ খুব শান্তভাবে বললেন, না, আপনি নিজেই করেছেন। আমি শুধু ফাইলটা খুলেছি। কথাটা শেষ হতেই পুরো হল আবার নিস্তব্ধ হয়ে গেল। আর আমি হঠাৎ বুঝলাম, আজ শুধু আমার নীরব জয়ের রাত না, আজ একজন অহংকারী মানুষের মুখোশ খোলার রাতও। রাফসান হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তার মুখ লাল, চোখ দুটো রাগে জ্বলছে। এনাফ, সে চিৎকার করল, তোমরা সবাই কি ভাবছ আমি অপরাধী? কেউ উত্তর দিল না, কারণ সত্যি কথা হলো, যখন একজন ক্ষমতাবান মানুষের পতন শুরু হয়, মানুষ তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শুধু দেখে। রাফসান চারপাশে তাকালো। সেই মানুষগুলো যারা কিছুক্ষণ আগেও তার সাথে হেসে কথা বলছিল, তারা এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। একজন পার্টনার তো ফোন ধরার ভান করে একেবারে অন্যদিকে চলে গেল। আমি দেখলাম রাফসানের চোখে প্রথমবারের মতো ভয় ফুটে উঠেছে। শুধু ব্যবসা হারানোর ভয় না, সম্মান হারানোর ভয়। কারণ সে সারা জীবন একটা জিনিস নিয়েই বেঁচেছে, মানুষ তাকে কিভাবে দেখে। নাবিলা আস্তে করে বলল, রাফসান, আমাকে সত্যিটা বলো। সে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। তুমিও শুরু করো না। নাবিলা এবার আর চুপ করল না। না, আজ বলবে। তার কণ্ঠ কাঁপছিল। তুমি আমাকে বলেছিলে অনন্যা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে সংসার চায়নি। তুমি বলেছিলে সে খুব স্বার্থপর ছিল। রাফসান চিৎকার করে উঠল, কারণ সেটাই সত্যি। আমি শান্তভাবে বললাম, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। সে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, ডিভোর্সের আগের রাতে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? আমি ধীরে ধীরে বললাম। তার মুখের পেশি শক্ত হয়ে গেল। আমি জানতাম সে মনে করতে পেরেছে, কারণ কিছু কথা মানুষ জীবনে একবারই বলে, কিন্তু সেই কথাগুলো অন্য কারো ভেতরে সারা জীবন বেঁচে থাকে। আমি স্পষ্ট গলায় বললাম, তুমি বলেছিলে তোমার মতো মেয়েদের কেউ ভালোবাসে না, সবাই শুধু কিছুদিন সহ্য করে। পুরো হল নিস্তব্ধ। নাবিলার চোখ বড় হয়ে গেল। আমি হালকা হাসলাম। মজার ব্যাপার কি জানো রাফসান, তোমার কথাটা আমি অনেক বছর সত্যি ভেবেছিলাম। আমার গলা কেঁপে উঠছিল, তবু আমি থামলাম না। আমি ভাবতাম আমি হয়তো সত্যিই ভালোবাসার যোগ্য না, তাই কেউ একটু জোরে কথা বললেই আমি ভয় পেতাম। কেউ রেগে গেলে মনে হতো নিশ্চয়ই আমারই দোষ। আরিশ খুব নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি তার দিকে না তাকিয়েই বুঝলাম তিনি আছেন, এবং এটাই যথেষ্ট। আমি ধীরে বললাম, তারপর একদিন আমি বুঝলাম যে মানুষ তোমাকে প্রতিনিয়ত ছোট করে সে তোমাকে ভালোবাসে না, সে শুধু চায় তুমি নিজেকে ছোট ভাবো। চারপাশে কয়েকজন নারীর চোখ ভিজে উঠেছিল, কারণ এই গল্প শুধু আমার না, অনেক মেয়ের। রাফসান দাঁত চেপে বলল, তুমি আমাকে ভিলেন বানাচ্ছ। না, আমি উত্তর দিলাম, তুমি নিজেই সেই কাজটা খুব ভালো করেছ। হঠাৎ নাবিলা কাঁপা গলায় বলে উঠল, তুমি তুমি আমার সাথেও এমন করো। রাফসান থমকে গেল। নাবিলার চোখ ভিজে উঠেছে। আমি যদি একটু দেরি করে ফোন ধরি তুমি রাগ করো, আমি যদি তোমার পছন্দের মতো না সাজি তুমি কথা বন্ধ করে দাও। আমি ভাবতাম এগুলো নর্মাল। তার কণ্ঠ ভেঙে গেল। কিন্তু আজ বুঝলাম তুমি আমাকে ভয় পাইয়ে রেখেছ। পুরো হল নিস্তব্ধ। রাফসান এবার সত্যিই একা। সে চারদিকে তাকালো, কেউ তার পাশে নেই। এক সময় যে মানুষটা আমাকে সবার সামনে ছোট করত, আজ সেই মানুষটাই সবার সামনে ভেঙে পড়ছে। ঠিক তখনই আরিশ প্রথমবার একটু কঠিন গলায় বললেন, মিস্টার আহমেদ, ক্ষমতা মানে কাউকে ভয় দেখানো না। ক্ষমতা মানে হলো তুমি চাইলে কাউকে ধ্বংস করতে পারো, তবু সম্মান দিয়ে কথা বলো। রাফসান কিছু বলল না, কারণ তার বলার মতো কিছু নেই। আর আমি হঠাৎ অনুভব করলাম আমার ভেতরের সেই ভাঙা মেয়েটা ধীরে ধীরে মুক্ত হচ্ছে। হলরুমের পরিবেশটা এখন সম্পূর্ণ বদলে গেছে। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, মিউজিক আর কৃত্রিম সৌজন্য ছিল, সেখানে এখন শুধু চাপা ফিসফাস আর অস্বস্তি।
রাফসান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই মানুষটার ছায়া নেই যে কয়েক ঘন্টা আগে আমাকে দেখে ব্যঙ্গ করে বলেছিল, এখনো একা। বরং এখন তাকে এমন লাগছে যেন হঠাৎ করেই সে বুঝে ফেলেছে সে ভুল মানুষকে ছোট করেছিল। নাবিলা ধীরে ধীরে নিজের হাত থেকে চুড়িগুলো খুলতে শুরু করলো। টুক টুক কাচের শব্দগুলো অদ্ভুতভাবে স্পষ্ট শোনাচ্ছিল। রাফসান অবাক হয়ে বলল, তুমি কি করছো? নাবিলা তার দিকে তাকালো। চোখ দুটো ভেজা, কিন্তু কণ্ঠ স্থির। আমি নিজেকে দেখছি অনেকদিন পর। রাফসান বিরক্ত হয়ে বলল, ড্রামা করো না। নাবিলা হালকা হেসে ফেলল। মজার ব্যাপার কি জানো, অনন্যাকে নিয়েও তুমি একই কথা বলতে। যখনই উনি নিজের হয়ে কথা বলতেন তুমি বলতে উনি নাটক করছেন। রাফসান এবার সত্যি চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে তার বানানো গল্পগুলো ভেঙে পড়ছে। আপনার দেওয়া অংশটি প্যারাগ্রাফ গ্যাপ কমিয়ে স্বাভাবিক গল্পের ফরম্যাটে। আমি নাবিলার দিকে তাকিয়ে অদ্ভুত এক অনুভূতি পেলাম। রাগ না, ঘৃণাও না, বরং করুণা। কারণ আমি জানি একজন নারী যখন ধীরে ধীরে বুঝতে পারে সে আসলে ভালোবাসা না, নিয়ন্ত্রণের মধ্যে ছিল, সেই অনুভূতিটা কেমন। নাবিলা খুব আস্তে বলল, আপনি জানেন অনন্যা আপু, আমি আপনাকে ঘৃণা করতাম। চারপাশে কয়েকজন অবাক হয়ে তাকালো। সে কষ্টের হাসি দিয়ে বলল, কারণ রাফসান আমাকে বিশ্বাস করিয়েছিল আপনি খুব খারাপ মানুষ ছিলেন। আমি ভাবতাম আপনি ওনাকে কষ্ট দিয়েছেন। আমি কিছু বললাম না। নাবিলা নিচু গলায় যোগ করল, কিন্তু আজকে প্রথমবার বুঝলাম কেউ যদি বছরের পর বছর একটা মানুষকে খারাপ প্রমাণ করতে থাকে তাহলে সমস্যা হয়তো সেই মানুষটার মধ্যেই থাকে। রাফসান রাগে কাঁপছিল। তুমি আমার স্ত্রী, তুমি ওর পক্ষ নিচ্ছ? নাবিলা চোখ তুলে তাকালো। না, আমি সত্যের পক্ষ নিচ্ছি। কথাটা শেষ হতেই আশেপাশে চাপা গুঞ্জন উঠল। আমি খেয়াল করলাম কয়েকজন নারী নাবিলার দিকে নতুন চোখে তাকাচ্ছে। চারপাশে কয়েকজন অবাক হয়ে তাকালো। সে কষ্টের হাসি দিয়ে বলল, কারণ রাফসান আমাকে বিশ্বাস করিয়েছিল আপনি খুব খারাপ মানুষ ছিলেন। আমি ভাবতাম আপনি ওনাকে কষ্ট দিয়েছেন। আমি কিছু বললাম না। নাবিলা নিচু গলায় যোগ করল, কিন্তু আজকে প্রথমবার বুঝলাম কেউ যদি বছরের পর বছর একটা মানুষকে খারাপ প্রমাণ করতে থাকে তাহলে সমস্যা হয়তো সেই মানুষটার মধ্যেই থাকে। রাফসান রাগে কাঁপছিল। তুমি আমার স্ত্রী, তুমি ওর পক্ষ নিচ্ছ? নাবিলা চোখ তুলে তাকালো। না, আমি সত্যের পক্ষ নিচ্ছি। কথাটা শেষ হতেই আশেপাশে চাপা গুঞ্জন উঠল। আমি খেয়াল করলাম কয়েকজন নারী নাবিলার দিকে নতুন চোখে তাকাচ্ছে। সম্ভবত তারা নিজেদের জীবনও একটু একটু করে ভাবছে। হঠাৎ রাফসান আমার দিকে ঘুরে দাঁড়ালো। তুমি খুশি এখন? সে তিক্ত গলায় বলল। আমার জীবন নষ্ট করে শান্তি লাগছে? আমি দীর্ঘশ্বাস ফেললাম। তোমার জীবন আমি নষ্ট করিনি রাফসান। সে হেসে উঠল। ও রিয়েলি? ও আমি ধীরে বললাম। মানুষ যখন নিজের অহংকারকে চরিত্র ভেবে ভুল করে তখন একদিন না একদিন সে নিজেই নিজের জীবন নষ্ট করে ফেলে। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য পুরো হলো আবার চুপ হয়ে গেল। ঠিক তখনই আরিশের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করলেন, কয়েক সেকেন্ড শুনলেন, তারপর শান্তভাবে বললেন, ঠিক আছে, বোর্ডকে বলুন কাল সকালেই অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করতে। রাফসানের মুখ শক্ত হয়ে গেল। কি স্টেটমেন্ট? আরিশ এবার সরাসরি তার দিকে তাকালেন। খন্দকার গ্লোবাল আগামীকাল থেকে আপনাদের সব প্রজেক্টের সাথে সম্পর্ক স্থগিত করছে। চারপাশে যেন হাওয়া বন্ধ হয়ে গেল। কারো হাত থেকে কাঁটা চামচ পড়ে গেল। রাফসান ফ্যাকাশে মুখে বলল, আপনি এটা করতে পারেন না। পারবো না? আরিশ খুব শান্তভাবে বললেন, বিজনেসে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আমি এমন কারো সাথে কাজ করি না যে নিজের কাছের মানুষদের প্রতিও সৎ ছিল না। রাফসান এবার প্রথমবারের মতো পুরোপুরি ভেঙে পড়তে শুরু করলো। তার চোখে অবিশ্বাস, রাগ এবং ভয়। কারণ সে বুঝেছে আজকের রাত শুধু একটা অপমানের রাত না, এটা তার পতনের শুরু। রাত প্রায় শেষের দিকে। বলরুমের অর্ধেক মানুষ ইতিমধ্যে চলে গেছে, কিন্তু যারা আছে তারা জানে আজকের এই রাত বহু বছর মনে থাকবে। রাফসান এক কোণায় দাঁড়িয়ে ফোনে একের পর এক কল করছে। কেউ ধরছে না। একসময় যে মানুষটা সবাইকে অপেক্ষা করাতো আজ সেই মানুষটার জন্য কারো সময় নেই। আমি দূর থেকে তাকিয়েছিলাম। অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো আনন্দ হচ্ছিল না, কারণ সত্যিকারের জয়ের অনুভূতি চিৎকার করে আসে না, এটা নিঃশব্দে আসে, শান্ত হয়ে। আরিশ আমার পাশে এসে দাঁড়ালেন। কি ভাবছ? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি ভেবেছিলাম এই দিনটা এলে খুব ভালো লাগবে। আর এখন? আমি হালকা হাসলাম। এখন শুধু মনে হচ্ছে আমি অবশেষে মুক্ত। আরিশ আমার দিকে তাকালেন সেই পরিচিত শান্ত চোখে। তুমি অনেক আগেই মুক্ত হয়েছিলে অনন্যা, শুধু সেটা বিশ্বাস করতে সময় লেগে গেছে। কথাটা শুনে বুকের ভেতরটা নরম হয়ে গেল।
ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অনন্যা। আমি ঘুরে দাঁড়ালাম। রাফসান। তাকে ক্লান্ত লাগছে, চোখ লাল, চোয়াল ভাঙা মানুষের মতো শক্ত। সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, একা। আরিশ আমার দিকে তাকালেন, সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দিলেন। আমি ধীরে মাথা নাড়লাম। ঠিক আছে। আমরা বলরুমের পাশের বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে ঢাকা শহরের আলো জ্বলছে, দূরে গাড়ির শব্দ, আর মাঝখানে বহু বছরের না বলা কথা। রাফসান রেলিংয়ে হাত রাখল, তারপর খুব আস্তে বলল, তুমি বদলে গেছো। আমি শান্ত গলায় উত্তর দিলাম, না, আমি আসলে নিজের মতো হয়েছি। সে তিক্তভাবে হেসে ফেলল। তুমি জানো, আমি কখনো ভাবিনি তুমি এত দূর যাবে। আমি জানি। সে মাথা নিচু করল। আরিশ কি সব জানে? হ্যাঁ, সব। আমি তার চোখের দিকে তাকালাম। রাফসান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এমন একটা কথা বলল যা আমি কোনোদিন ভাবিনি সে বলবে। আমি তোমাকে ভয় পেতাম। আমি অবাক হয়ে গেলাম। সে শুকনো হাসল। তুমি যখন কথা বলতে, নিজের সিদ্ধান্ত নিতে, নিজের স্বপ্ন নিয়ে ভাবতে, আমার রাগ হতো, কারণ আমি জানতাম তুমি আমার চেয়ে ভালো। আমি নিঃশব্দে শুনছিলাম, তাই আমি তোমাকে ছোট করতাম। সে নিচু গলায় বলল, ভাবতাম তুমি যদি নিজেকে নিয়ে সন্দেহ করো তাহলে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিল, কারণ এটাই ছিল সত্যি। সে আমাকে ভালোবাসেনি, সে শুধু আমাকে হারাতে চায়নি। রাফসান চোখ বন্ধ করল। আমি জানি না কিভাবে সব এত খারাপ হয়ে গেল। আমি ধীরে বললাম, যেদিন তুমি ভালোবাসার জায়গায় নিয়ন্ত্রণ বেছে নিয়েছিলে সেদিন থেকেই। সে আর কিছু বলল না। কিছুক্ষণ পর শুধু ফিসফিস করে বলল, আমি দুঃখিত। 8 বছর আগে আমি এই কথাটা শোনার জন্য কত রাত কেঁদেছি। আজ শুনলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে কিছুই ভাঙল না, কারণ কিছু ক্ষমা অনেক দেরিতে আসে। আমি শান্ত গলায় বললাম, তোমার ক্ষমা আমার দরকার নেই রাফসান। সে মাথা তুলে তাকালো। আমি ছোট্ট হাসি দিয়ে বললাম, আমার শুধু দরকার ছিল একদিন আয়নায় তাকিয়ে নিজেকে আবার চিনতে পারা, আর আমি সেটা পেরেছি। ভেতর থেকে তখন ধীর মিউজিক ভেসে আসছে। আরিশ দূরে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়েছিলেন। আমি হঠাৎ বুঝলাম, জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল সুখী হয়ে ওঠা। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জয় কাউকে হারিয়ে দেওয়াই নয়, বরং নিজেকে আবার খুঁজে পাওয়াই। অনন্যার গল্প আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষ তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় সে তোমাকে ভালোবাসে না, আর যে মানুষ তোমার ভাঙা অংশগুলোকে সম্মান করে সেই মানুষই তোমার পাশে থাকার যোগ্য। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। স্টে উইথ ফারু।